নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 10ই জুলাই 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মানিকতলা। দেখুন, রায়গঞ্জ কেন্দ্রে 2021 সালে নির্বাচনে কৃষ্ণ কল্যাণী 21,000 ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়েছে। আবার 2024-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি 47,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে যায়। কৃষ্ণবাবু বিজেপির টিকিটে 21,000-এর একটু বেশি ভোটে জিতেছিলেন 2021-এ। তারপর তিনি তৃণমূলে যান, তৃণমূলের টিকিটে লড়াই করেন, কিন্তু রায়গঞ্জে লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি 47,000-এর কাছাকাছি ভোটে লিড পায়। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী বিধানসভায় 21-এ প্রায় 17,000-এর কাছাকাছি ভোটে তৃণমূলকে হারিয়েছিলেন। এবার তিনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজেপি সেখানে 35,000-এর কাছাকাছি ভোটে লিড পায়। বাগদা কেন্দ্রে বিশ্বজিৎ দাস 21 সালে 10,000-এর কাছাকাছি ভোটে বিজেপিকে হারিয়েছিলেন। এবার সেই কেন্দ্রে বিজেপি 20,000-এরও বেশি ভোটে লিড পেয়েছে। মানিকতলা কেন্দ্রে 2021 সালে প্রয়াত সাধন পাণ্ডে 20,000-এর বেশি ভোটে জিতেছিলেন, কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে সেখানে 3,500-এর একটু বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূল। বিশ্বজিৎ দাস প্রার্থী হয়নি, তার বদলে বাগদায় মমতা বালা ঠাকুরের মেয়ে প্রার্থী হয়েছেন। এখন বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ বিজেপির আসন 21 সালে জিতেছিল। তারপরে বিধায়করা তৃণমূলে চলে যান। কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তৃণমূলের টিকিটে রায়গঞ্জ এবং রানাঘাট লোকসভায় লড়েন, কিন্তু এবারও দেখা গেল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা 3টে কেন্দ্রেই বিজেপি এগিয়ে আছে। তাহলে কি বিজেপি ধরে রাখতে পারবে তাদের এই 3টি আসন? এখানেই একটা প্রশ্ন উঠছে। দেখুন, 2019-এর লোকসভা নির্বাচনের পর 3টে কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়। তার মধ্যে মেদিনীপুর, কালিয়াগঞ্জ আর মহুয়া মৈত্র ছেড়ে দেওয়া করিমপুর। সবাই আশা করেছিল যে দিলীপ বাবুর ছেড়ে যাওয়া আসনে বিজেপি জিতবে। কালিয়াগঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী প্রচুর লিড পেয়েছিলেন 19-এ, সেখানে তিনি জিতবেন, কিন্তু দেখা যায় কালিয়াগঞ্জে তৃণমূল জেতে মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রদীপ সরকার, যিনি খড়গপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি জেতেন। আবার 21-এর বিধানসভা নির্বাচনে খড়গপুর, কালিয়াগঞ্জ 2টো আসনই বিজেপি পুনরায় দখল করে। তাহলে লোকসভা নির্বাচনে প্রচুর ভোটের লিড থাকলেও বিধানসভায় উপনির্বাচনে সবসময় লোকসভায় যে দল বিধানসভা কেন্দ্রে লিড নিয়েছে তারাই যে জিতবে এরকম কোনো কথা নেই। আসলে মানুষ দেখেন যে এই মুহূর্তে রাজ্যে তো সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই। সরকার পরিবর্তনের ভোট হবে 2026 সালে। তাহলে শাসক দলের বিধায়ককে যদি আমি জেতাই বা শাসক দলের প্রার্থীকে যদি আমি ভোট দিয়ে জেতাই, তাহলে উন্নয়নের কাজ আমার কেন্দ্রে অনেকটা হবে। আর বিরোধী দলের প্রার্থীদের জেতালে তারা তো বিরোধী বেঞ্চেই বসবে, তাই উন্নয়নের কাজ থেকে আমরা বঞ্চিত হব, এই একটা ধারণা কাজ করে। তবে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সবসময় এই থিওরি খাটে না। যে কেন্দ্রে 2021 সালে প্রয়াত সুব্রত সাহা 50,000-এর বেশি ভোটে জিতেছিলেন, সেই কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল হেরেছিল 23,000 ভোটে। তাহলে সবসময় উপনির্বাচনে শাসক দলের অ্যাডভান্টেজ থাকে, এরা ধ্রুব সত্যি নয়।
অনেক ক্ষেত্রে বিপরীত ফল ঘটে। সাগরদিঘি তার উজ্জ্বল দৃষ্টান্ত। এখন রায়গঞ্জ কোনো দিনই কিন্তু তৃণমূলের পক্ষে ভোট দেয়নি। দুবার মোহিত সেনগুপ্ত ওখানকার বিধায়ক ছিল। 21 সালে বিজেপি ওই বিধানসভা দখল করে। উত্তরবঙ্গে বিজেপির সংগঠনও মজবুত। এবারে 54টা বিধানসভার মধ্যে লোকসভা নির্বাচনের ফলকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে 32টা কেন্দ্রে তারা এগিয়ে আছে। আবার রাজ্যে 121টা পুরসভা এলাকার মধ্যে 69টায় বিজেপি এগিয়ে আছে। তাহলে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এই সমস্ত অঞ্চল এমনিতেই সেখানে তৃণমূল বিরোধিতার একটা মানসিকতা অনেকদিন ধরে আছে। এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ, কালিয়াগঞ্জে বিপুল ভোটের লিড পেয়েছেন কার্তিক পাল। 47,000 ভোটের লিড শুধুমাত্র রায়গঞ্জ থেকে। তাহলে সেই ব্যবধান গুছিয়ে জয়কে নিশ্চিত করতে পারবেন কৃষ্ণ কল্যাণী? দেখুন, রায়গঞ্জে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন সেই প্রার্থী সম্পর্কে এলাকায় নানা রকম প্রশ্ন আছে। একে তিনি টার্নকোট এবং তার ভাবমূর্তি স্বচ্ছ নয় বলে এলাকার অনেক মানুষ বলছেন, এবং উনি কার্তিক পালের ঘনিষ্ঠ। কার্তিক পালের সুপারিশেই তিনি টিকিটটা পেয়েছেন। অন্যদিকে কৃষ্ণ কল্যাণী, তার একটা ব্যক্তিগত ইমেজ আছে, ব্যবসায়ী মানুষ, এলাকার জন্য সবসময় কিছু করার চেষ্টা করেন, এটা কৃষ্ণ কল্যাণীর প্লাস পয়েন্ট। কিন্তু ভোট সিম্বলে হয়। 47,000 ভোটের ব্যবধান গুছিয়ে তাকে কিন্তু এগোতে হবে। আপহিল টাস্ক। ওই বললাম যে যেহেতু বিধানসভার উপনির্বাচন, রায়গঞ্জের মানুষ যদি মনে করেন যে এমন একজনকে তারা প্রতিনিধি বাছবেন যিনি শাসক দলের সঙ্গেই থাকবেন, শোনা যাচ্ছে কৃষ্ণ কল্যাণী জিতলে তিনি নাকি মন্ত্রীও হবেন, তো এই সমস্ত ব্যাপার যদি রায়গঞ্জের মানুষকে ভাবায়, প্রভাবিত করে, তাহলে আমরা রায়গঞ্জে আকর্ষণীয় লড়াই দেখতে পাব। দেখুন, রানাঘাট দক্ষিণে আসনটা বার করা জগন্নাথ সরকারের কাছে চ্যালেঞ্জ। তিনি ওই কেন্দ্রের সাংসদ। 37,000 ভোটের ব্যবধান তিনি পেয়েছেন রানাঘাট দক্ষিণ থেকে। সুতরাং আসনটাকে বিজেপির হাতে রাখার, ধরে রাখার চ্যালেঞ্জ কিন্তু তাকেই নিতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাগদা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে, সেখানেও বিজেপির লিড 2024 লোকসভা নির্বাচনে 20,000-এরও বেশি। তৃণমূল চমক দিয়েছে মমতা বালা ঠাকুরের মেয়েকে প্রার্থী করে। বিশ্বজিৎ দাস প্রার্থী হতে চায়নি। বাগদাকে ঘিরে বিজেপির অন্দরের গোলমালের খবর সামনে এসছে। বিজেপির অনেক কর্মী, যুব মোর্চার নেতারা বলছেন যে 80 লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে। যদিও এই অভিযোগের সপক্ষে তারা প্রমাণ দেখাতে পারেননি। তারা একজন নির্দলকে দাঁড় করানোর কথা বলছেন। বিজেপি নেতৃত্ব বলছেন যে মান অভিমান ছিল অনেকটা মিটে গেছে, নির্বাচনের আগে পুরোটাই মিটে যাবে। অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই 3টে আসন বিজেপি যদি ধরে রাখতে পারে, তাহলে লোকসভা নির্বাচনের বিপর্যয় কাটিয়ে তারা কিন্তু একটা নতুন আশার আলো দেখবে। অনেক ব্যবধানে তারা কিন্তু এগিয়ে আছে লোকসভা নির্বাচনের বিধানসভা কেন্দ্রিক ফলাফলের ভিত্তিতে। এর পরেও যদি বিজেপি এই 3টে আসন দখলে না রাখতে পারে, তাহলে তাদের নেতৃত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে, এবং বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু হতাশ হবেন। নতুন কোনো আসন তো ছিনিয়ে নেওয়ার কথা নয়। যে আসনে তারা 2021-এ জয়ী হয়েছিলেন, সেই আসনগুলোই বিজেপি আবার ধরে রাখতে পারে কিনা, এটাই চ্যালেঞ্জ। শাসক দল কিন্তু সর্বস্ব পণ করে ঝাঁপাবে, কারণ তারা প্রমাণ করতে চেষ্টা করবে যে এই কেন্দ্রগুলিতে লোকসভায় বিজেপি যে লিড পেয়েছিল সেটা ফ্লুকে পেয়েছিল। লোকসভা নির্বাচনের আঙ্গিক আলাদা, বিধানসভায় ভোট হলে
সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের বিশ্বাস, আস্থা, সমর্থন বজায় রাখবে। এটাই শাসক দল প্রমাণ করতে চাইবে। তাই হাড্ডাহাড্ডির লড়াই হবে, কোনো সন্দেহ নেই। কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন এই আসনগুলো জেতবার জন্য। আবার কার্তিক পাল, জগন্নাথ সরকার তারা সাংসদ হয়েছেন, তারাও চাইবেন যে কেন্দ্র থেকে তারা লিড পেয়েছেন সেখানে আসনটা যেন হাতছাড়া না হয়। মানিকতলার ক্ষেত্রে বলতে পারি কল্যাণ চৌবে প্রার্থী হয়েছেন। আমার ব্যক্তিগত মত, কল্যাণবাবু 19-এ কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়েছিলেন, হেরেছিলেন। 21-এ বিধানসভায় মানিকতলায় দাঁড়ালেন, সাধনবাবুর কাছে হারলেন, আবার তাকে প্রার্থী করা হলো। একবার যখন তিনি মানুষের আশীর্বাদ পাননি মানিকতলা কেন্দ্র থেকে, তারপরে ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন সাধন পাণ্ডের মৃত্যুর পর। সেই জন্য এতদিন এখানে বাই ইলেকশন হয়নি। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হওয়ার পর তিনি মামলা প্রত্যাহার করেন। আমার ব্যক্তিগত ধারণা কল্যাণবাবু খুব একটা দাগ কাটতে পারবেন না, কারণ সাধনবাবু কেন্দ্রটাকে নার্স করতেন, তার স্ত্রী প্রার্থী হয়েছেন। তার স্ত্রীকে আমি চিনি না, তার কন্যাকে একবার আমার সাথে কথা হয়েছে। সাধনবাবুকে আমি খুব ভালোভাবে চিনতাম, আমার বাড়ির কাছাকাছি থাকেন। তো যেহেতু উপনির্বাচন, সাধনদা জনপ্রিয় ছিলেন, তার পরিবারের একজন দাঁড়িয়েছেন, একটা সহানুভূতির হাওয়া থাকবে। আর মানিকতলা কেন্দ্রে কিন্তু বিজেপির কোনো সংগঠন নেই। হ্যাঁ, ভোটার আছে। বিজেপির ভোটাররা বাই ইলেকশনে কতটা ডিটারমিনেশন নিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন সেটাই একটা প্রশ্ন। তবে আবার বলছি, মানিকতলায় বিজেপির প্রচুর ভোটার আছে। মানিকতলা কেন্দ্রে বহুতল আছে, বহু অবাঙালি মানুষ আছেন, মধ্যবিত্ত মানুষ আছেন, চাকুরিজীবী আছেন, আবার কলোনি বস্তিও আছে। এই যে উল্টোডাঙ্গা স্টেশনের একটা দিকে কল্যাণ চৌবে থাকেন একটা বহুতলে, তার ঠিক উল্টো দিকে দুটো বহুতলে স্থানীয় কাউন্সিলর শ্রেয়া পাণ্ডে কিছু অটো চালককে নিয়ে বিজয় উৎসব পালনের নামে তাণ্ডব করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন, স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে বলেন ক্ষমা চাইবার জন্য। শ্রেয়া পাণ্ডের উপর তিনি প্রচন্ড রুষ্ট হন। শ্রেয়া তো মানিকতলা কেন্দ্রে হোর্ডিং দিয়ে ভরিয়ে দিয়েছিল যেন তিনি টিকিট পাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি পেলেন না, তার মা পেলেন। শ্রেয়া পাণ্ডে মনোনয়ন পেলে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল একেবারে বেআব্রু হয়ে যেত। সেক্ষেত্রে সুপ্তি পাণ্ডে টিকিট পাওয়ায় এই কোন্দল অনেকটা প্রশমিত করা যাবে। অনিন্দ রাউতকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনিন্দ রাউতের একটা কিন্তু এলাকায় সুনাম আছে। তো এই হচ্ছে ওভারঅল পিকচার। মানিকতলা অঞ্চলে শিবাজি সিংহ রায়ের বাড়ির নিচে বিজেপির একটা অফিস আছে, শান্তিনাথ তলায়, মানিকতলায়। তাছাড়া মানিকতলা কেন্দ্রের মধ্যে আমি বিজেপির কোনো অফিস খুঁজে পাইনি। এমনকি যে লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে আমি যে অঞ্চলে থাকি সেখানে তারা কিন্তু কোনো ভোটার স্লিপ দেয়নি। তা সত্ত্বেও দেখুন বিজেপি কত ভোট পেয়েছে। সেই ভোটার আছে বিজেপির, সংগঠন নেই। আর বিজেপির ভোটাররা কতটা উপনির্বাচনে তাদের প্রার্থীকে ভোট দিতে বেরোবেন সেটা কোটি টাকার প্রশ্ন। তবে স্থানীয় কাউন্সিলর 32 নম্বরে যেভাবে উল্টোডাঙ্গা ব্রিজের নিচে ব্রিজের কাছে বহুতল আবাসনে অটো চালকদের নিয়ে যেভাবে তাণ্ডব করেছিলেন, তার ক্ষত কিন্তু শুকোয়নি। যতই পুরপিতা গিয়ে ক্ষমা চান না কেন, মানুষকে এত সহজে ক্ষমা করবেন? জয়ের আনন্দে আত্মহারা হয়ে বহুতলের ভিতরে ঢুকে খেলা হবে, গান বাজানো, চিৎকার চেঁচামেচি করে শান্তি ভঙ্গ করা, এটার কোনো কি যুক্তি আছে? মানুষ কিন্তু ক্ষমা চাইলেও কতটা তাদেরকে ক্ষমা করবেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখুন, এই যে অনেকে বলছেন না নিয়োগ দুর্নীতি, এত সব চুরির অভিঘাত ভোটে পড়েনি। শহরাঞ্চলের মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভা নির্বাচন। নইলে 121টা পুরসভার মধ্যে 69টা পুরসভায়
বিজেপি এগিয়ে থাকতো না, কলকাতার 51টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে। সৌগত রায় বলেই ফেলেছেন যে শহরের মানুষ, বহুতলের মানুষ, মধ্যবিত্ত উচ্চবিত্তরা আমাদের ভোট দেয়নি, যারা ঝুপড়িতে থাকেন, অপেক্ষাকৃত কম আয়ের মানুষ, তারাই তাদেরকে সমর্থন জানিয়েছে। এই একটা সমীকরণ আছে। কিন্তু যে 4টে কেন্দ্রে ভোট হচ্ছে তাতে 3টেতে বিজেপি 21 সালে জিতেছিল, 24-এর লোকসভাতেও তারা লিড পেয়েছে। সেই 3টে কেন্দ্র ধরে রাখাই তাদের কাছে চ্যালেঞ্জ। সমীকরণ বলছে, অঙ্ক বলছে বিজেপির পক্ষে, কিন্তু উপনির্বাচন, শাসক দল সর্বশক্তি প্রয়োগ করে ভোটে নামবে, সেইগুলোকে রুখে দিয়ে আসনগুলো ধরে রাখতে বিজেপি কি পারবে? সেটা বিজেপি নেতৃত্ব কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং তারা যদি ধরে রাখতে পারেন, বিজেপি কর্মী সমর্থকদের মুখে হাসি ফুটবে, উজ্জীবিত হবেন। কিন্তু এই 3টে আসন, মানিকতলা তো বিজেপি ছিলই না, আমি এটা ধরছি না, ওই 3টে আসনের একটা আসনও যদি বিজেপি হারায়, সেটা কিন্তু বিজেপির কর্মীদের, সমর্থকদের কাছে হতাশার বার্তাই নিয়ে আসবে। বিজেপির নেতারা এই বিষয়টা যত তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করেন, ততই তাদের মঙ্গল।